দরজা খুলে ইভা দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রবাসী স্বামী মুন্না। মুন্নাকে দেখে ইভা চমকে ওঠে। তার নিজের দুচোখকে বিশ্বাস করাতে পারছে না যে তার স্বামী মুন্না তার সামনে দাঁড়িয়ে আছে। মুন্না রুমে প্রবেশ করে ইভাকে জড়িয়ে ধরতেই ইভা চিৎকার করে বলতে লাগলো, মা, বাবা, রোশনি, প্রিয়া, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো মুন্না এসেছে, মুন্না। ইভার ডাক শুনে সবাই মেইন দরজায় এসে মুন্নাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ভাইয়া এসেছে, মুন্না এসেছে খাও খাও করে মাতিয়ে তুলেছে। মা ইমা বেগম ও মমিন খানকে দেখে মুন্না সালাম দিয়ে বলল, বাবা, মা, তোমরা কেমন আছো? মমিন খান বলল, আরে বাবা, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, তোমাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মা ইমা বেগম বলল, কোনো কিছু না জানিয়ে তুই হুটহাট চলে আসলি যে? তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিচ্ছু না জানিয়ে চলে এসেছি। এবার তোমরাই বলো কেমন হয়েছে আমার সারপ্রাইজটা। রোশনি বলল, ভাইয়া রাখো তোমার সারপ্রাইজ, আগে বলো আমার জন্য কি এনেছো। প্রিয়া বলল, ভাইয়া আমার কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে। রোশনি আর প্রিয়ার কথা শুনে মুন্না বলল, এনেছি, তোদের জন্য অনেক কিছু এনেছি, এই যে দেখতে পাচ্ছিস লাগেজ ভরে নিয়ে এসেছি তোদের জন্য। ইমা বেগম বলল, যা মুন্না, গিয়ে ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে তারপর একটু রেস্ট নে। মায়ের কথা মতো মুন্না ফ্রেশ হওয়ার জন্য বেডরুমের দিকে চলে গেল। একটা রেস্টুরেন্টে বসে আছে মুন্না ও তার বন্ধুরা। বাবু বলল, 5 বছর পর বিদেশ থেকে এসেছিস, এবার তাড়াতাড়ি অর্ডার কর, ক্ষুধায় যেন পেট চোচো করছে। রনি বলল, আজ আমরা মন ভরে এনজয় করব। সাইফুল বলল, এনজয় কর, কে তোকে মানা করেছে? মুন্না 5 বছর পর দেশে ফিরেছে, নিজের ইচ্ছা মতো এনজয় কর। এমন সময় বাবু ওয়েটারকে ডাকতে লাগলো, এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? বাবুর ডাক শুনে ওয়েটার ফাহিম এসে সালাম দিয়ে বলল, স্যার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মুন্না বলল, আজকে ওরা যা যা খেতে চায় আপনি তাই দিবেন, প্রয়োজনে পুরো রেস্টুরেন্টে ওদেরকে খেতে দিবেন। বলে হাহা করে সবাই হাসতে লাগলো। ওয়েটার ফাহিম কোন রকম নিজের হাসিটা সামলে নিয়ে বলল, সো ফানি স্যার, কাইন্ডলি বলুন এখন আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। বাবু বলল, আপনাদের রেস্টুরেন্টে যত ভালো ভালো আইটেম আছে যান সবগুলো নিয়ে আসুন, আর সাথে একটু হার্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করে দিন। ওয়েটার ফাহিম তাদের কথার কোনো আগামাথা বুঝতে পারছে না, তারপরও সে আর সেখানে না দাঁড়িয়ে একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মুন্না, বাবু, রনি ও সাইফুল হাসি গল্পের মাঝে মেতে উঠল। ইভা নিজের রুমে বসে ভাবতে লাগলো, মুন্না কাউকে কিছু না জানিয়ে এভাবে কেন দেশে চলে আসলো? তার মাথায় কিছুই ঢুকছে না, সে কোনো হিসাব মিলাতে পারছে না। তাদের আড্ডা দেওয়ার এক মুহূর্তে মুন্না ওয়েটার ফাহিমকে বিল আনতে বললে ফাহিম একটা বিলের কাগজ নিয়ে মুন্নার হাতে ধরিয়ে দেয়। মুন্না বিলের কাগজে চোখ পড়তেই দেখলো প্রায় 17,500 টাকার মতো বিল এসেছে। মুন্না ওয়েটার ফাহিমকে 500 টাকা বকশিশ সহ বিলের টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মুন্না এক গাদা শপিং ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকতেই ইভা বলল, এত শপিং কার জন্য করেছো? মুন্না একটা হাসি দিয়ে বলল, বাসা সবার জন্য শপিং করেছি। এত শপিং করার কোনো মানে আছে? বাসায় সবারই তো কম বেশি জামা কাপড় আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি বিদেশ থেকে এসেছি, তাই মন চেয়েছে সবাইকে নতুন জামা কাপড় কিনে দিলাম আর কি। তোমাকে দিতে আমি মানা করছি না, বাট এখন তো কারোরই জামা কাপড়ের প্রয়োজন নেই। শুধু শুধু অপচয় করার তো কোনো মানে হয় না মুন্না। আহা সরো তো, এত কথা বলো না। এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয়, দেখ আমি তোদের জন্য শপিং করে নিয়ে এসেছি। মুন্নার ডাক শুনে ছোট বোন রোশনি আর প্রিয়া ভাইয়া এসেছে বলে দৌড়ে মুন্নার কাছে আসে। প্রিয়া মুন্নার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল, ভাইয়া আমার ব্যাগ কোনটা? কারোর জন্য নির্দিষ্ট করে কোনো পোশাক আনা হয়নি, যার যেটা শরীরের মাপে হবে তারই সেটা। বলে আবারও মুন্না হাসতে লাগলো। রোশনি আর প্রিয়া শপিং ব্যাগগুলো নিয়ে দৌড়ে তাদের বেডরুমের দিকে চলে গেল। ইভা বলল, যাও তুমিও ফ্রেশ হয়ে এসো, সারাদিন অনেক ঘোরাঘুরি করেছো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও। বলে মুন্নাকে নিয়ে ইভা তাদের বেডরুমের দিকে চলে গেল। রাতের খাবার শেষ করে মুন্না বেডরুমে ঢুকতেই ইভা বলল, আচ্ছা তুমি কি বিদেশ থেকে টাকার গাছ নিয়ে এসেছো না টাকা বানানোর মেশিন নিয়ে এসেছো? মুন্না বলল, কেন, কি হয়েছে? এই যে তুমি প্রতিদিন এত টাকা অপচয় করছো, তার কি কোনো হিসাব আছে তোমার কাছে? আমি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছি তো মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধবদের নিয়ে ভালো থাকার জন্যই। হ্যাঁ, তাদের নিয়ে ভালো থাকার জন্য। তার মানে এই নয় যে তাদের জন্য অযথা তুমি টাকা নষ্ট করবে। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, মাত্র তো আর কয়েকটা দিন থাকবো, তারপর তো আমি আবার বিদেশ চলে যাব। দেখো মুন্না, এখন যদি তুমি সঞ্চয় না করতে পারো তাহলে আর কোনোদিনও সঞ্চয় করতে পারবে না। আর একটা কথা মনে রেখো, আজ যাদের পিছনে তুমি টাকা উড়াচ্ছ একদিন দেখবে তারাই তোমাকে দোষ দিবে, তারাই বলবে আমাদের জন্য কি করেছো। তুমি কথাটা মনে রেখো। মুন্না বলল, আচ্ছা বাবা ঠিক আছে, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলে মুন্না ওয়াশরুমের দিকে চলে গেল। বাবু অফিসে বসে কাজ করছে। এমন সময় মুন্না বাবুর রুমে প্রবেশ করে। মুন্নাকে দেখে বাবু বলল, আরে মুন্না, তুই আমার অফিসে কি মনে করে? মুন্না বলল, দোস্ত আমি একটা বিপদে পড়েছি, আমাকে আপাতত 20,000 টাকা দিয়ে একটু হেল্প কর। বাবু বলল, দেখ দোস্ত, আমি সারা মাসে বেতন পাই মাত্র 30,000 টাকা, ঘর ভাড়া, খাবার দাবার, ওষুধপত্র সবকিছুই 30,000-এর মধ্যেই সারতে হয়, আমার কাছে 20,000 টাকা আসবে কোথা থেকে? মুন্না বলল, তাহলে এখন কি করি বলতো? বলেই মুন্না চিন্তা করতে লাগলো। তারপর মুন্না আবারও বলল, আচ্ছা দোস্ত, আমার আইফোনটা বিক্রি করে দেবো, একটু খোঁজ নিয়ে দেখ না আমার আইফোনটা কোন রকম বিক্রি করা যায় কিনা। 10-20,000 টাকা লস হলেও ফোনটা বিক্রি করে দেবো, সমস্যা নেই। বাবু বলল, 50,000-এ বিক্রি করলে আমি কিনতে পারি, আবার এর থেকে বেশি হলে আমি কিনতে পারবো না। বাবুর মুখে এমন কথা শুনে মুন্না অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, কিরে
বাবু, তুই না বলেছিস তোর কাছে টাকা নেই, তাহলে আইফোন কিনবি কি করে? বাবু আমতা আমতা করে বলল, কারো কাছ থেকে ধার নিয়ে কিনে ফেলবো। তুই তো জানিস আমার আইফোন চালানোর খুবই শখ। মুন্না একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই 50,000 টাকা দিয়ে আইফোন কিনবি? হ্যাঁ কিনবো, এর থেকে বেশি হলে কিনবো না। মুন্না আবারও চিন্তায় পড়ে গেল। টাকাটা যে তার খুবই প্রয়োজন, তাই আর চিন্তা ভাবনা না করে বলল, ডান, দে 50,000 টাকা দে আর ফোন নিয়ে যা। বাবু বলল, তাহলে চল আমার সাথে, আমার বাসা থেকে টাকাটা নিয়ে তুই চলে যাবি। বলে মুন্নাকে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল বাবু। ড্রয়িং রুমে বসে আছেন মমিন খান। এমন সময় প্রবেশ করলো মুন্না। মমিন খানের পাশের সোফায় বসে মুন্না বলল, বাবা আমি তো বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, এই মুহূর্তে যদি তুমি আমাকে 50,000 টাকা দিয়ে একটু হেল্প করতে তাহলে আমার খুব উপকার হতো। মুন্নার মুখে এমন কথা শুনে মমিন খান বলল, দেখ বাবা, তুই আমাকে বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছিস তা তো আমি সংসারের কাজে ব্যয় করে ফেলেছি, এখন আমার কাছে টাকা আসবে কোথা থেকে? বাবা একটু দেখো না কোনখান থেকে ম্যানেজ করা যায় কিনা। মমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ 50,000 টাকা যদি কারো কাছ থেকে জোগাড় করতে পারতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না। মুন্না তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মমিন খানের এক কথা, তার কাছে কোনো টাকা পয়সা নেই। মুন্না বিদেশ থেকে ইনকাম করে যে টাকা পাঠিয়েছে সবই খরচ হয়ে গেছে। মমিন খানের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই। মুন্না কোনো উপায় না পেয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে তার বেডরুমের দিকে চলে গেল। দেখতে দেখতে মুন্নার আবারও চলে যাওয়ার সময় হয়ে গেছে। মুন্নাকে বিদায় দিতে তার বন্ধু বান্ধব সবাই এসেছে। মুন্না সবকিছু গুছিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সবার কাছ থেকে বিদায় নিতে লাগলো। মুন্না বাবুকে লক্ষ্য করে বলল, বাবু সেদিন তুই আমার চোখ খুলে দিয়েছিস, সেদিন যদি তুই আমাকে 20,000 টাকা দিয়ে দিতিস তাহলে আমি আমার কাছের মানুষগুলোকে এত ভালো করে কখনো চিনতে পারতাম না। আসলে আমি প্রবাসে থাকি, দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি। মরুভূমিতে কাজ করা কতটা যে কষ্টের সেটা আমি মুখের ভাষায় বোঝাতে পারবো না। সারাদিন কাজ করে রাতে এসে নিজের হাতে রান্না করে খেতে হয়। মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে বিদেশের মাটিতে বছরের পর বছর থেকে কাজ করা কতটা যে কঠিন তা কাউকে বোঝানো যায় না। আসলে আমার কোনো টাকার প্রয়োজন ছিল না, আমি শুধু আমার কাছের মানুষগুলোকে চেনার জন্যই এই পরীক্ষাটা করেছিলাম। মুন্না চোখের পানি মুছতে মুছতে তার বাবাকে বলল, বাবা প্রতি মাসে হাজার হাজার টাকা তোমার অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি। মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে সেটাকে আমরা ভোগ করতে পারি না, কারণ আমরা বিদেশের মাটিতে কাজের মানুষ হিসাবে দিন রাত কাজ করে যাই। তোমরা দেশের মাটিতে সেই টাকা দিয়ে যা ইচ্ছা তাই করো, অথচ আমার বিপদের কথা শুনে তুমি একটা টাকাও বের করে দিলে না বাবা। এমন কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। মুন্না আর কিছু না বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আসলে কোনো বিপদ না আসলে আমরা আমাদের পাশের মানুষগুলোকে চিনতে পারি না। কে মানুষ আর কে মুখোশ চিনতে হলে জীবনে অবশ্যই বিপদ আসা খুবই প্রয়োজন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হোসেন ও প্রযোজনায় বরুণ আচার্য।